সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা হতে ট্রাবল শুটিং রিলেটেড কিছু সমস্যা এবং তার সমাধান নিয়ে। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখতে চাই, তোমরা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো গত পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম দুটো সমস্যা এবং তার সমাধান নিয়ে। তো প্রথম সমস্যাটা ছিল সিস্টেম অত্যন্ত গরম হয়ে যায় এবং অস্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায়, এবং তার পরবর্তী যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে কোনরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটারটি কয়েক মিনিট পর পর শাটডাউন হয়ে যাচ্ছে। তো এই দুটো সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই সমাধানগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম গত পর্বে। তো এবার এই পর্বে আমরা আরো দুটো সমস্যা নিয়ে আলোচনা করব এবং সেই দুটো সমস্যা কিভাবে সমাধান করা যায় সেগুলো বোঝার চেষ্টা করব। তো প্রথম যে সমস্যাটা সেটা হলো উইন্ডোজ রান করার সময় আটকে বা হ্যাং হয়ে যায়। তো এটা হচ্ছে একটা সমস্যা। তো এখানে যেটা বলা হচ্ছে যে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম যে কম্পিউটারগুলোতে চালাচ্ছি, তো সেই উইন্ডোজ অপারেটিং সিস্টেম স্টার্ট হওয়ার সময় হঠাৎ করে আটকে যায় অথবা হ্যাং হয়ে যায়, আমাদের পিসিটা পুরোটাই হ্যাং হয়ে যায়। তো হ্যাং হয়ে গেলে আমরা কিভাবে সেটা ঠিক করতে পারি? তো হ্যাং হয়ে যাওয়ার বিষয়টা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। ঠিক অনেকটা এরকম একটা ডিসপ্লে এসে বসে থাকে, যে তুমি যাই ক্লিক করো না কেন কোনো কাজ কিন্তু করে না। অথবা এরকম একটা ডিসপ্লে এসে বসে থাকতে পারে যদি উইন্ডোজ 7 ইউজ করে থাকো তোমরা। অথবা আরেকটা ছবি আমি দেখানোর চেষ্টা করি রিলেটেড, হ্যাং হওয়া রিলেটেড। এই ধরনের ছবি তোমরা দেখতে পারো তোমাদের পিসিতে। এই ধরনের প্রবলেম রিলেটেড কোন একটা ইমেজ বা কোন একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসতে পারে। তো এই ধরনের সমস্যা যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে করণীয় কি, করণীয় উপায়গুলো আমরা এখান থেকে জানার চেষ্টা করি। এখানে যেটা বলা হচ্ছে, প্রথম যেটা, আপগ্রেড অ্যান্টিভাইরাস চালিয়ে হার্ড ডিস্কে কোনো প্রকার ভাইরাস আছে কিনা তোমরা সেটা চেক করে নিতে পারো। তো অ্যান্টিভাইরাস সম্পর্কে তোমরা যদি না জেনে থাকো, তোমাদেরকে সংক্ষেপে বলি, অ্যান্টিভাইরাস হচ্ছে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধকারী বা ভাইরাসের বিরুদ্ধে প্রোটেক্ট করার জন্য কম্পিউটারকে একটা প্রোগ্রাম যেটা ভাইরাস ডিটেক্ট করে এবং অটোমেটিক্যালি ডিটেক্ট করে ডিলিট করে দিতে পারে। তোমার কম্পিউটার থেকে অপ্রয়োজনীয় কোনো ভাইরাস রিলেটেড ফাইল থাকলে সেটা সে ডিলিট করে দিতে পারে। তো বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস প্রোগ্রাম তোমরা গুগলে পেয়ে যাবে ফ্রিতে। তাছাড়া তোমরা যদি উইন্ডোজ 10 কিংবা উইন্ডোজ 11 ব্যবহারকারী হয়ে থাকো, বর্তমানে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 এর সাথে তোমরা বাই ডিফল্ট অনেক স্মার্ট একটা অ্যান্টিভাইরাস রিলেটেড সিস্টেম তোমরা পেয়ে যাবে বা অ্যান্টিভাইরাস প্রোগ্রাম পেয়ে যাবে। যদিও উইন্ডোজের আগের ভার্সনগুলোতেও প্রোগ্রাম ছিল, তবে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 এর সাথে তোমরা অনেক স্মার্ট একটা অ্যান্টিভাইরাস প্রোগ্রাম পেয়ে যাবে। তো সেটা পাওয়ার জন্য বা সেটাতে অ্যাক্সেস করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা তোমাদের টাস্ক বারে এই ধরনের একটা আইকন পেয়ে যাবে। এই আইকনে ক্লিক করলেই তোমরা এই ধরনের একটা আইকন, ছোট আইকন তোমরা দেখতে পাবা। এখানে লেখা আছে, দেখো একটা টোগল মেসেজ দেখাচ্ছে। আমি ওইখানে যখন মাউস হোভার করছি ওই আইকনটার উপরে, এখানে দেখানো হচ্ছে যে উইন্ডোজ সিকিউরিটি। তো এটাতে যদি আমরা ক্লিক করি, আমরা কিন্তু উইন্ডোজ সিকিউরিটি যে অ্যান্টিভাইরাসটা মাইক্রোসফটের সেটাতে চলে গেলাম, এবং এখানে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এই অপশনটাতে তোমরা চলে যাবা, এবং এখান থেকে তোমরা তোমাদের সিস্টেমটাকে স্ক্যান করে নিতে পারো। এখানে যে কুইক স্ক্যান বাটনটা দেখছো, কুইক স্ক্যান বাটনে প্রেস করার সাথে সাথে কিন্তু পুরো সিস্টেমটা একবার স্ক্যান করে নিবে এই অ্যান্টিভাইরাস প্রোগ্রামটা। অথবা তোমরা চাইলে স্ক্যান অপশনে ক্লিক করে এখান থেকেও তোমরা বিভিন্ন স্ট্রাকচারে বা বিভিন্ন মেথডে স্ক্যান করতে পারো। কুইক স্ক্যান রয়েছে, ফুল সিস্টেম স্ক্যান রয়েছে, কাস্টম স্ক্যান রয়েছে, মাইক্রোসফট ডিফেন্ডার অফলাইন স্ক্যান রয়েছে, বিভিন্ন ধরনের স্ক্যানিং সিস্টেম আছে। তো কুইক স্ক্যান যেটা করে, বিভিন্ন ইম্পর্টেন্ট ফোল্ডার বা কমনলি ইউজ করা ফোল্ডার গুলোকে সে কুইকলি স্ক্যান করে দেখে যে কোনো ধরনের অ্যান্টিভাইরাস প্রোগ্রাম আছে কিনা, ভাইরাস প্রোগ্রাম আছে কিনা, দুঃখিত। এবং এর পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি ফুল স্ক্যান, এখানে কি বলেছে দেখো, চেক অল ফাইলস এন্ড রানিং প্রোগ্রাম অন ইউর হার্ড ডিস্ক, দিস স্ক্যান কুড টেক লঙ্গার দেন 1 আওয়ার। তো ফুল সিস্টেম স্ক্যান যেটা, সেটা হলো তোমার কম্পিউটারে থাকা সমস্ত ফাইল ফোল্ডার সে একে একে চেক করবে, অর্থাৎ এই অ্যান্টিভাইরাস প্রোগ্রাম একে একে চেক করবে, এবং সেখানে যদি কোনো ইনফেক্টেড ফাইল থেকে থাকে সেটাকে সে ডিটেক্ট করবে। তো এই ক্ষেত্রে
স্ক্যানারের অনেক সময় লাগতে পারে এবং সেটা 1 ঘন্টারও বেশি সময় হতে পারে। তো তোমাদের যদি অনেক সময় থাকে হাতে, তাহলে তোমরা একবার ফুল সিস্টেম স্ক্যান করে নিতে পারো। এছাড়া কাস্টম স্ক্যান রয়েছে। তোমাদের যদি মনে হয় কোনো নির্দিষ্ট ফোল্ডারে তোমাদের কোনো ইনফেক্টেড ফাইল তোমরা পাচ্ছ, তাহলে সেই ফোল্ডারটা তোমরা স্ক্যান করে নিতে পারো। কাস্টম স্ক্যান সিলেক্ট করে স্ক্যান অপশন ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে কাস্টম স্ক্যানের সেই এরিয়াটা তোমাকে সিলেক্ট করে দিতে বলবে এই অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা। এছাড়া মাইক্রোসফট ডিফেন্ডারের অফলাইন স্ক্যান একটা সিস্টেম রয়েছে, অর্থাৎ ডিফেন্ডার অফলাইনে থাকা অবস্থায় তোমার সিস্টেমকে স্ক্যান করবে। অর্থাৎ তুমি যদি ইন্টারনেটের সাথে সংযুক্ত না থাকো, তবেও তুমি এই কাজটা করতে পারো। তো সাধারণত উপরের যে স্ক্যান সিস্টেমগুলো রয়েছে, এগুলো অনেক সময় অনলাইনের হেল্প নিয়ে থাকে, অর্থাৎ অ্যান্টিভাইরাসগুলো অনলাইনে তাদের প্রোগ্রামগুলোর আপডেটেড যে ভার্সন রয়েছে সেটার হেল্প নিয়ে তোমার পুরো সিস্টেমটাকে স্ক্যান করে। তো তোমার যদি ইন্টারনেট সংযোগ না থাকে, তুমি সেক্ষেত্রে কুইক স্ক্যান, ফুল স্ক্যান বা কাস্টম স্ক্যান এই অপশনগুলো থেকে স্ক্যান করতে চাইলে তোমার কম্পিউটারে থাকা সেই অ্যান্টিভাইরাস প্রোগ্রাম দিয়েই কিন্তু স্ক্যানিং অপারেশনটা পারফর্ম হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা এখান থেকে টাস্কবারের এখান থেকে সেই অ্যান্টিভাইরাস প্রোগ্রামটা পেয়ে যেতে পারো। আর যদি এখানে তোমরা না পাও, তোমরা একটা কাজ করতে পারো, উইন্ডোজে গিয়ে এখান থেকে তোমরা সেটিংস অপশনে চলে যাবে এবং সেটিংস অপশন থেকে আপডেট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন তোমরা পেয়ে যাবে। এখানে ক্লিক করলে এবং এখান থেকে তোমরা যদি উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করো, এখানেও তোমরা সেই একই ফাংশনগুলো পেয়ে যাবে। ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করলে তোমরা সেই একই অপশনগুলো পেয়ে যাবে, যেগুলো আমি একটু আগে দেখিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে উইন্ডোজের ডিফল্ট সিকিউরিটি সিস্টেম বা ডিফল্ট অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করতে হয়। তো এবার তোমরা চাইলে গুগল থেকে আরো অনেকগুলো থার্ড পার্টি অ্যান্টিভাইরাস সফটওয়্যার রয়েছে, সেগুলো পেয়ে যেতে পারো। তো শুরুতে তোমরা google.com-এ চলে যাবে এবং ফ্রি অ্যান্টিভাইরাস ডাউনলোড লিখে যদি তোমরা সার্চ করো, তাহলে কিন্তু অনেকগুলো অ্যান্টিভাইরাস তোমরা পেয়ে যাবে। এখানে শুরুতেই দেখো অ্যাভাস্টের ফ্রি অ্যান্টিভাইরাস রয়েছে, ডাউনলোডের অপশন দেখাচ্ছে এখানে বা ডাউনলোডের লিঙ্ক দেখাচ্ছে। এছাড়া রয়েছে এভিজি ফ্রি অ্যান্টিভাইরাস, এছাড়া রয়েছে অ্যাভাইরা অ্যান্টিভাইরাস, এছাড়া রয়েছে এমসি ম্যাককেফে অ্যান্টিভাইরাস, এরপরে রয়েছে বিট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস। এরকম অনেকগুলো ফ্রি অ্যান্টিভাইরাস তোমরা পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা অ্যান্টিভাইরাস কোনো একটা প্রোগ্রাম ডাউনলোড করে তোমাদের কম্পিউটারে ইনস্টল করে তোমরা অ্যান্টিভাইরাসের সেই সুবিধাটুকু তোমরা পেতে পারো, যেটার মাধ্যমে তোমরা তোমাদের কম্পিউটারে থাকা ভাইরাসগুলোকে ডিটেক্ট করতে পারো এবং ডিলিট করতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার দ্বিতীয় যেটা বলেছে, হার্ড ডিস্ক থেকে গুরুত্বপূর্ণ ডাটা অন্যত্র ব্যাকআপ নিয়ে হার্ড ডিস্কে সি ড্রাইভ ফরম্যাট করে নতুন করে উইন্ডোজ ইনস্টল করতে হবে। তো হার্ড ডিস্ক থেকে গুরুত্বপূর্ণ ডাটা অন্যত্র ব্যাকআপ নিয়ে হার্ড ডিস্কের সি ড্রাইভ ফরম্যাট করে। তো এই কথাটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। আমরা সাধারণত যে কম্পিউটারগুলো ব্যবহার করে থাকি, সেইখানে এভাবে হার্ড ডিস্কগুলো পার্টিশন করা থাকে, অর্থাৎ আমাদের মেমোরিগুলো এভাবে ভাগ করা থাকে। তো বিশেষত কম্পিউটারের সি ড্রাইভে কম্পিউটারের অপারেটিং সিস্টেমের যাবতীয় সফটওয়্যার বা ফাইলগুলো থাকে এবং বাকি ড্রাইভগুলোতে আমরা আমাদের ব্যবহৃত ছবি, ভিডিও, অডিও এই ফাইলগুলো বা গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো রেখে দিই। তো অনেক সময় দেখা যায় আমরা আমাদের কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করতে গিয়ে বা কোনো সফটওয়্যার নিয়ে কাজ করতে গিয়ে সেখান থেকে সেভ করা ফাইলগুলো আমরা আমাদের এই ড্রাইভগুলোতে সেভ না করে আমরা আমাদের কাজ করা ফাইলগুলো অনেক সময় সি ড্রাইভে সেভ করে থাকি। তো সি ড্রাইভে যেহেতু অপারেটিং সিস্টেম থাকে, যদি নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার সি ড্রাইভে থাকা সব ফাইল কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? এক্ষেত্রে আমাদের সি ড্রাইভে আমাদের রাখা কোনো গুরুত্বপূর্ণ ফাইল যদি থাকে, সেই ফাইলগুলোকে আমরা ব্যাকআপ হিসেবে এই ড্রাইভগুলোতে রেখে দিতে পারি, আলাদা করে ড্রাইভগুলোতে রেখে দিতে পারি এবং এই সি ড্রাইভে আমরা আমাদের অপারেটিং সিস্টেমটাকে আবার রিইনস্টল করতে পারি। তো এই কাজটা করার জন্য আমরা যেটা করব, আমাদের যেটা করা উচিত, আমরা অভিজ্ঞ কোনো সার্ভিস সেন্টারে গিয়ে আমরা এই কাজটা করে নিতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে উইন্ডোজ রান করার সময় যদি কোনো কারণে হ্যাং হয়ে যায়, আমরা কি কি সলিউশন করতে পারি। তো এবার আমরা দ্বিতীয় আরেকটা ট্রাবল শুটিং বেসড প্রবলেমের সম্পর্কে জানবো এবং সেটার সমাধান, সম্ভাব্য সমাধানগুলো সম্পর্কে বোঝার চেষ্টা করব। তো লক্ষ্য করো, এখানে বলা হয়েছে পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর কম্পিউটার হ্যাং হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় আমরা কম্পিউটারে পাওয়ার দিলাম,
পাওয়ার দেওয়ার পর ডিসপ্লে আসার পরে হ্যাং হয়ে গেল। তো হ্যাং হলে কি ধরনের ডিসপ্লে আসতে পারে সেটা ইতিমধ্যে তোমাদেরকে আমি দেখিয়েছি। এই ধরনের ডিসপ্লে যদি আসছে তোমরা বুঝবে তোমাদের কম্পিউটারটা হ্যাং হয়েছে কোনো কারণে, সিস্টেমের কোনো প্রবলেমের কারণে হ্যাং হয়ে গেছে। তো এই ক্ষেত্রে সম্ভাব্য সলিউশনগুলো আমরা একটু জানার চেষ্টা করি। প্রথম ধাপে যে সলিউশনটা আমরা চেষ্টা করব সেটা হচ্ছে কম্পিউটারের পাওয়ার অফ করব এবং কেসিং এর এক পাশে খুলে হার্ড ডিস্ক, সিডি রম এবং ডিভিডির সাথে সংযুক্ত ডাটা কেবল এবং পাওয়ার কেবলগুলো সাবধানে খুলে ফেলবো এবং এগুলো পরবর্তীতে আবার স্ব স্থানে যথাযথভাবে সংযোগ দিয়ে পুনরায় কম্পিউটারটা চালু করার চেষ্টা করব। তো এই পুরো বিষয়টাকে আমি ধাপে ধাপে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। শুরুতে আমরা যেটা করব, কম্পিউটারের সমস্ত ধরনের পাওয়ার আমরা অফ করে দিব, অর্থাৎ কম্পিউটারটাকে আমরা শাট ডাউন করে নিব শুরুতে। এবং কম্পিউটারে থাকা এই ধরনের আমাদের কম্পিউটারের সিপিইউর যে কেসিংটা রয়েছে, কেসিং এর পিছনে এই ধরনের একটা পাওয়ার লাইন থাকে যেটা কারেন্টের সাথে সরাসরি কানেক্টেড থাকে, অর্থাৎ ইলেকট্রিসিটি এই তার দিয়েই মূলত কম্পিউটারে পাস হয়। তো আমরা কোনো ধরনের ঝুঁকি না নিয়ে এই কেবলটা কম্পিউটার থেকে খুলে নিব। এর পরবর্তী ধাপে যেটা বলা হয়েছে, কেসিং খুলে একপাশে হার্ড ডিস্ক, সিডি রম বা ডিভিডি রমের সাথে যুক্ত ডাটা কেবলগুলো খুলে আমরা সেগুলো পরিষ্কার করে আবার সাবধানে নির্দিষ্ট জায়গায় সেই কেবলগুলো আবার লাগিয়ে দিব। তো আমরা যদি আমাদের কম্পিউটারের কেসিংটাকে খুলি, ঠিক এইভাবে আমাদেরকে খুলতে হবে। অনেকগুলো কেসিং এর সাথে স্ক্রু লাগানো থাকে, আমরা স্ক্রুগুলোকে সাবধানে খুলে নিব। যদি আমাদের কেসিং এর এক পাশটা অনেক সময় গ্লাসের হয়ে থাকে, তো এক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা বড়দের সাহায্য নিতে পারি যারা কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞ, বা তোমাদের বাসায় যদি কোনো তোমার বড় ভাই বা বোন থেকে থাকে যারা কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ, সেক্ষেত্রে তুমি তাদের সাহায্য নিতে পারো। তো এক্ষেত্রে আমরা কেসিংটা খোলার পর ঠিক এই ধরনের একটা ভিউ দেখতে পাবো। তো এক্ষেত্রে দেখো প্রথমে যেটা বলেছে হার্ড ডিস্ক, সিডি রম বা ডিভিডি রম। তো এক্ষেত্রে আমি ছবিটাতে চলে যাই। এক্ষেত্রে দেখো এই অংশটা হচ্ছে হার্ড ডিস্ক, দুঃখিত। তো আমি এখানে প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা কেসিংটা খোলার পর এই ধরনের একটা ভিউ পাবো আমাদের সিপিইউ কেসিংটার। তো এক্ষেত্রে এটা হচ্ছে হার্ড ডিস্ক, এটাও হার্ড ডিস্ক এবং এটাও একটা হার্ড ডিস্ক। তো একটা কম্পিউটারে একটা বা একের অধিক হার্ড ডিস্ক থাকতে পারে। তো এই হার্ড ডিস্কের সাথে কানেক্টেড যে ওয়্যারগুলো রয়েছে, হার্ড ডিস্কের সাথে যে কানেক্টেড ওয়্যারগুলো রয়েছে, যে এই ওয়্যারগুলো বেসিক্যালি মাদারবোর্ডের সাথে লাগানো থাকে, এই মাদারবোর্ডের সাথে লাগানো থাকে। তো কানেকশনগুলো বেসিক্যালি এই জায়গায় হয়ে থাকে। এই যে নীল কালারের তারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে নীল কালারের তারগুলো দেখতে পাচ্ছ, তো এই ধরনের তারগুলো বেসিক্যালি হার্ড ডিস্কের সাথে লাগানো থাকে। তো এই তারগুলো আমরা খুব সাবধানে খুলে নিব, আবার একটু পরিষ্কার করে লাগিয়ে নিব। তো সবচেয়ে বেশি ভালো হয় আমরা প্রত্যেকটা ডিভাইসের আলাদা, প্রত্যেকটা কম্পোনেন্টের তারগুলো খুলে সেই কম্পোনেন্টের তারগুলো পরিষ্কার করে সাথে সাথে লাগিয়ে নিব। এরপরেই আমরা পরবর্তী কম্পোনেন্টের দিকে যাব। অর্থাৎ আমাদেরকে এখানে যে বলা হয়েছে, প্রথমে হার্ড ডিস্ক, তারপরে আমরা চেষ্টা করতে পারি আমাদের ডিভিডি ড্রাইভ বা সিডি ড্রাইভ, এরপরে বাকি যে কম্পোনেন্টগুলো আছে, এভাবে আমরা ধাপে ধাপে একটা একটা করে খুলে খুলে পরিষ্কার করে আবার সেগুলো সংযোগগুলো লাগিয়ে নিতে পারি। তো এক্ষেত্রে ডিভিডি ড্রাইভের কানেকশনটাও এই জায়গায় থাকে, এখানে ডিভিডি ড্রাইভারটা থাকে এই অংশটাতে, এখানে ডিভিডি ড্রাইভারটা থাকে। ডিভিডি ড্রাইভারের কানেকশনটাও আমরা এখান থেকে মাদারবোর্ড থেকে খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে নিব। তো আমি ডিভিডি ড্রাইভারের লোকেশনটা আবার একটু দেখানোর চেষ্টা করি। তো ডিভিডি হার্ড ডিস্কটা মূলত এই ধরনের হয়ে থাকে। এটা ছিল একটা হার্ড ডিস্কের ছবি। হার্ড ডিস্কটা খুলে মূলত এখানে দেখানো হচ্ছে। এই যে এখানে যে হার্ড ডিস্কগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই হার্ড ডিস্কগুলোকে খুললে তোমরা এই ধরনের কানেকশন পাবে। এই যে তোমাদেরকে একটু আগে বলেছিলাম নীল কালারের কিছু তার তোমরা পেতে পারো। তো কালারটা সাধারণত নীল হবে সবসময় এমন কোনো কথা নেই, অন্য কালারের তারও হতে পারে, বিশেষত লাল বা হলুদ বিভিন্ন কালারের তার তোমরা পেতে পারো যেগুলো হার্ড ডিস্কের সাথে লাগানো থাকে। তো হার্ড ডিস্ক থেকে কানেকশনটা খুলে নিবে, মাদারবোর্ড থেকে কানেকশনটা খুলে নিবে। তবে খোলার সময় তোমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোন পাশ থেকে কিভাবে তারটা তোমরা খুলেছো। এক্ষেত্রে তোমরা বড়দের সাহায্য নিতে পারো। এর পরবর্তী ছবিটা আমরা দেখার চেষ্টা করি। এই যে এটা হচ্ছে ডিভিডি ড্রাইভার, অর্থাৎ ডিভিডি ড্রাইভারের সামনের অংশটা মূলত এখানে দেখানো হচ্ছে। তো এভাবে ডিভিডি ড্রাইভারটা খোলার প্রয়োজন নেই, আমি ছবিটা এখানে দেখাচ্ছি মূলত তোমাদেরকে ডিভিডি ড্রাইভারটা তোমরা চেনার জন্য। তো ডিভিডি ড্রাইভারের পিছনের অংশটা আমরা একটু দেখার চেষ্টা করি। ডিভিডি ড্রাইভারের পিছনের অংশটা হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে একটা ডিভিডি ড্রাইভার। তো এই ডিভিডি ড্রাইভারের সাথে যে তারগুলো লাগানো থাকে, এই যে তারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই তারগুলো
মাদারবোর্ডের সাথে লাগানো থাকে এবং ডিভিডি ড্রাইভের সাথে একই সাথে লাগানো থাকে। তো দুটো কানেকশন খুলে তোমরা আলাদা আলাদা করে পরিষ্কার করে আবার লাগিয়ে নিতে পারো। তো এরপরে যেটা বলা হচ্ছে আমরা একটু দেখে আসি। এরপরে আমরা এগুলো লাগানোর পরে চেষ্টা করব যে কম্পিউটারটা চালু করার, সবকিছু পাওয়ার কেবল টেবল আবার সবগুলো ঠিকঠাক করে লাগিয়ে আমরা পুনরায় চালানোর চেষ্টা করব আমাদের কম্পিউটারটা। যদি এরপরও সমস্যা থেকে যায়, আমরা দ্বিতীয় ধাপে কি করতে পারি, মাদারবোর্ড থেকে র্যাম, প্রসেসর, পাওয়ার সাপ্লাই প্রত্যেকটা কানেকশন আলাদা আলাদা করে পরীক্ষা করে দেখতে পারি যে কোনো ধরনের ত্রুটি আছে কিনা। তো আমরা আমাদের যে সিপিইউটা আমরা দেখলাম, সিপিইউর কেসিংটা আমরা দেখলাম। তো একটা সিপিইউর কেসিংটা খোলার পরে আমরা এইখানে প্রসেসর পেয়ে যাব, এই যেটা হচ্ছে প্রসেসরের কুলিং ফ্যান, এটা নিচে প্রসেসর থাকে। এইখানে আমরা র্যাম পেয়ে যাব, এখানে আমরা র্যাম পেয়ে যাব এবং এইখানে আমরা পাওয়ার সাপ্লাই পেয়ে যাব। তো এই প্রত্যেকটা কানেকশন আমরা খুলে খুলে আলাদা আলাদা করে চেক করে দেখে নিতে পারি প্রত্যেকটা যে ঠিক আছে কিনা প্রত্যেকটা কম্পোনেন্ট। তো যদি প্রত্যেকটা কম্পোনেন্ট ঠিক থাকে তাহলে তোমাদের কম্পিউটারটা আবার স্বাভাবিকভাবে স্টার্ট হতে পারে। আর যদি না হয়, এরপরও যদি একই ধরনের সমস্যা থাকে, তোমরা এই তৃতীয় ধাপের সমাধানটা দেখতে পারো। তো অবশ্যই আমি এখানে আরেকটা কথা বলবো, র্যাম, প্রসেসর বা পাওয়ার সাপ্লাই গুলো খোলার আগে তোমরা অবশ্যই কিভাবে র্যাম, প্রসেসর বা পাওয়ার সাপ্লাই গুলো খোলা হয় সেই সম্পর্কিত কোনো ভিডিও ইউটিউব থেকে দেখে নিতে পারো অথবা বড়দের সাহায্য নিতে পারো। কোনো কারণে যদি ভুলবশত কোনো র্যাম বা প্রসেসরের কোনো পিন নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেক বড় একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারো। তাহলে এবার আমরা তৃতীয় ধাপে চলে আসি, তৃতীয় ধাপের সমাধানগুলোতে চলে আসি। এখানে যেটা বলা হচ্ছে, অন্য একটি ভালো কম্পিউটার থেকে প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক বা অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি এই মাদারবোর্ডে ব্যবহার করে পরীক্ষা করে দেখতে পারো। তো এক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় ধাপের সমাধানে যদি কোনো ধরনের সমস্যা তোমরা হচ্ছে বলে মনে করো কোনো একটা কম্পোনেন্টের, সেই কম্পোনেন্টটা অন্য একটা ভালো কম্পিউটার থেকে কালেক্ট করে এনে তোমাদের মাদারবোর্ডের সাথে লাগিয়ে দেখতে পারো। যদি এরপরও তোমার মনে হয় যে তোমার কম্পোনেন্টটা ঠিকঠাক কাজ করছে, তাহলে তোমার মাদারবোর্ডটা ঠিক আছে কিনা সেটা চেক করে দেখতে হবে। যদি মাদারবোর্ডটা ঠিক না থাকে তাহলে মাদারবোর্ডটা চেঞ্জ করে নিতে হবে। তো এই ধরনের কাজগুলো অনেক সময় সাপেক্ষ এবং ধৈর্যের কাজ। এক্ষেত্রে কোনো ধরনের ভুল যদি হয় তাহলে তোমরা অনেক বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারো। এটা আমি আবারও রিপিট করলাম, এক্ষেত্রে তোমরা কাজগুলো কোনো ভালো সার্ভিস সেন্টারে গিয়ে অভিজ্ঞ কাউকে দিয়ে করিয়ে নিতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আরেকটা বিষয় এখানে নোট আকারে দেওয়া হয়েছে, এটা তোমরা একটু লক্ষ্য করো। এখানে নোট আকারে দেওয়া হয়েছে, আমি একটু এটা পড়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। সেটা হলো, অনেক সময় দেখা যায় আমরা আমাদের যে কম্পিউটারের যে সিপিইউর যে কেসিংটা রয়েছে, কেসিং এর পিছনে বেসিক্যালি কিবোর্ড এবং মাউস গুলো লাগানোর জন্য বিভিন্ন ইউএসবি পোর্ট থাকে। তো এই পোর্টগুলোতে লাগানো মাউস বা কিবোর্ডের তারগুলো যদি কোনো কারণে লুজ কানেকশন থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। কম্পিউটারের কেসিং এটা, এবং এটার পিছনের অংশ যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এই ধরনের একটা ভিউ আমরা পাবো। তো এই ক্ষেত্রে আমি একটু জুম করে দেখাই। এই ক্ষেত্রে তোমরা দেখো এই জায়গাটাতে যে নীল দুটো পোর্ট দেখতে পাচ্ছ, এগুলোতে বেসিক্যালি মাউস লাগানো হয় বা কিবোর্ড লাগানো হয়। বা এই যে ইউএসবি মাউস পোর্টগুলো দেখতে পাচ্ছ কালো, এগুলোতেও কিন্তু তুমি মাউস লাগাতে পারো। অর্থাৎ এইখানে, এইখানে, এই ইউএসবি পোর্টে বা এই ইউএসবি পোর্টে, এই ইউএসবি পোর্টে বা এই ইউএসবি পোর্টে, এই পোর্ট সবগুলো পোর্টেই কিন্তু তুমি মাউস বা কিবোর্ড লাগাতে পারো। তো এই মাউস বা কিবোর্ড যে ইউএসবি পোর্টেই লাগানো থাক না কেন, এই ইউএসবি পোর্টগুলো তোমরা একটু চেক করে নিতে পারো যে কানেকশনে কোনো ধরনের লুজ কানেকশন আছে কিনা। যদি লুজ কানেকশন থাকে তাহলে তোমরা সেটা খুলে নিয়ে আবার সঠিকভাবে লাগিয়ে নিতে পারো। এক্ষেত্রেও তোমাদের সমস্যাটা সমাধান হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু সমস্যা নিয়ে আলোচনা করব এবং এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেই সমাধান সম্পর্কিত যে তথ্যগুলো আমাদের বইয়ে দেওয়া আছে সেগুলো বোঝার চেষ্টা করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটাতে একটা লাইক করবে। আর কোনো ধরনের সমস্যা থাকলে তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাবে। ধন্যবাদ সবাইকে।